স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণাময়ী যখন জমায়েত হয়েছিল স্টুডেন্ট ফ্রন্টের একাধিক ছাত্র নেতারা। ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে প্রতিমান করল। কি বলবো, যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না। দুর্ভাগ্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট, তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে। প্রথমত, আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি, সেটা তারা দিতে ব্যর্থ। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল। এই ধরনের একগুচ্ছ দাবি নিয়ে এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার, যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল। বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে, এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো, আটকালো। মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে, আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো, তাদেরকে ডিটেন করেছিল। অবশেষে খবর আমাদের যারা অবজারভার আছেন, স্টুডেন্ট ফ্রন্টে যারা দায়িত্বশীলেরা আছেন, তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফ্রন্টকে শুরুতেই আটকাচ্ছে। এইরকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না। তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয়, সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। একজন প্রফেসর, আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর, তিনিও ঘরে বসে থাকতে পারেননি, যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা। তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত, আরো দাবিগুলোতে সহমত, তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। নির্লজ্জ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি। তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যখন 21শে জুলাই একেবারে তৃণমূল কর্মীরা যখন 21শে জুলাই মঞ্চে আসছিল, একাধিক জায়গায় কিন্তু প্রকাশ্যে মত চলছে, কোথাও বা ডিজে চালিয়ে শহীদ দিবস পালন করে, তখন কিন্তু পুলিশের তৎপরতা দেখা যায়, আজকে কেন দেখা যায়? বিরোধীদের ক্ষেত্রে যত আইন, আদালত, বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে, বিরোধীদের জন্য এত কিছু। পার্কের বসে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড, মদ্যপান করা যায় না যে সব জায়গাতে, খোলা জায়গাতে, সেখানে হই করেছে, সবুজ ধ্বংস করেছে, কলকাতার বায়ুকে দূষণে পরিণত করেছে। এমনি বায়ু দূষণের মাত্রা ব্যাপক, আরো বেশি করেছে, ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে। সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই। শুধু তাই নয়, বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছায়া থেকে নোংরামি করে, সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পাই না। আর নিরস্ত্র নিরীহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায়, উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে, শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মুখোশ ক্রমশ খুলছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই মনে রেখেছে, কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে, যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল। কি বলবেন? আমাদের দুর্ভাগ্য এটাই যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত 2023-এ গিয়েছিল, তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন, এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবত ওনার নাম, তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিলেন। 2 বছর পার হয়ে গেল, তার আর কেউ খোঁজে রাখছে না। হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাধটাই হয়েছে এটা। কারণ আপনারা জানেন 21শে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি, যে 21শে জুলাই 1993 সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে, নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল। সিরাজুল হক একজন পুলিশ কর্মী, সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি। সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত, তার দিকে বন্দুক তাক করেছিল, এই মানে আক্রমণ বন্ধ নালে গুলি চালিয়ে দেবো, এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল।
এখনকার পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে, অন্যায়ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে। তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, ফলে পরে কমিশন হয়েছিল, আয়োজিত হয়েছিল, সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল কোয়ারিজ মানে এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে, সাসপেন্ড হয়ে সম্ভবত বাতিল হয়, এখন হচ্ছে জয়নিং হতে পারলো না। তো মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছে, 2011 থেকে 2025 এই 14 বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন? এটা বুঝতে হবে। হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আশা করবো মমতা ব্যানার্জির কাছে যে 2026-এর 21শে জুলাইয়ের আগেই, এই 2025 শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক, তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক। মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি, কিন্তু একবারও ওকাপ নিয়ে 21শে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না। কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন, সেটা উল্লেখ করলেন, এবং আর একটা উল্লেখ করলেন যে ফের একটা দুর্গা মন্দির করবেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে, মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য ওয়াকফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জি, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। তারপরেও বলছি, উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন। এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে, হিন্দু ভোটকে বোকা বানাতে হবে। মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, এবার হিন্দু ভোটে 20 to 25% ভোট নিয়ে আবার সরকারে থাকবে। তবে এই স্বপ্ন বিতে হবে। পশ্চিমবাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে 2026-এ ভোট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে মঞ্চে থেকে আর একটা করেছে যে 2026-এ বিরোধী পুরো শূন্য হয়ে যাবে, বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিমবাংলায়। যখন একটা কথা বলি, পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরিখে বলছি, দুটো যে সরকার চলছে, একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার, এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে, কিছু শুনবো না, কারো কথা মানবো না, এই মনোভাব নিয়ে চলছে। এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে। 2023-24-এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশ গুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার, কিন্তু আদিবাসী প্রীতি অনেক দেখাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এ যেটা পাস হয়েছে, বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্য ভাবে, মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে, আইনে পরিণত করেছে। ব্যাপারটা হচ্ছে যদিও আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। তো যে আমার বলার বক্তব্য, যে দুটো সরকার চলছে, দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না, বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না। কিন্তু আপনাদের বলি, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি। ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে, তখনই সুরক্ষিত থাকবে যখন অপোজিশন ভয়েস স্ট্রং থাকবে। অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে, গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে। আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে, তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না। ফলে কখনো সমাজতন্ত্র, কখনো ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো তুলে দাও, কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন, এইবারে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে, খুন করেছে। হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে, কোনো একটা সিম্বল থেকে তার কাপড় ধরে খুলে দিচ্ছিল। এই অনৈতিক অন্যায় কাজ হবে। ভাঙড়ে এক মঞ্চে থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওগাত মোল্লা তিনি করেছেন যে ভাঙড়ে 5টা লাশ পড়লেও কোনো যায় আসে না, কিন্তু আইএসএফ কে হাতে হবে, আইএসএফ এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমি একটা কথা বলছি, সওগাত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যাবে, কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না। কার 5টা গরিব মানুষ, এই রেজ্জাক খার মতো মেরে দিয়েছে দলের লোক, আবার অন্যকে ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। দেখুন, আপনারা জানেন এই সওগাত মোল্লারা, এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী, চাই পাবলিক ধ্বংস হয়ে যাক, এদের কোনো যায় আসে না, এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায়। আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয়, আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে, যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি। আমি কেন ছুটে গিয়েছিলাম, যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি। প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেবো, ভাঙড়ে শান্তিতে থাকুক।
নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত। আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শওকত মোল্লা ক্ষমতা দখল করার জন্য 5টা লাশ পড়লো, কোনো অসুবিধা নেই বলছে। এখানেই তো শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর তফাৎ। এবার ভাঙড়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, রাজ্যের মানুষ দেখুক এই শওকত মোল্লাদেরকে ক্ষমতার মসনদে বসাবে না নওশাদ সিদ্দিকীদেরকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। তবে আমার বিশ্বাস, আস্থা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শওকত মোল্লাদেরকে এবারে শূন্য হাতে বাড়ি ফিরাবে। নওশাদ সিদ্দিকীদের মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে। আপনার কি মনে হয় 26-এ ভাঙড়ের শান্তি ফিরবে? কারণ এই ধরনের মন্তব্য, দেখুন এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না। তবে একটা কথা বলি, শওকত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়েছে এটা ভেবে নিতে হবে মানে উনি গোলাপ ছুড়বেন না। যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্মা দিস, সে নিশ্চিত হবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না। দেখুন 2021-এ আমি জিতেছি, 21 থেকে 23 পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে রাজনৈতিক হিংসা হয়েছে, ঝামেলা হয়েছে, ক্ষুদ্র ছোট ছোট ঠেলাঠেলি হয়েছে, নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে। আমি যেটা সৌজন্যতা রাজনীতি, কিন্তু শওকত মোল্লা সাহেব আসার পর থেকে খুনি হ্যান ত্যান এইসব চলছে। এগুলো বন্ধ। শওকত মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শওকত মোল্লাকে ভাঙড় থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন। আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক, কিন্তু মাসালদের দিয়ে পুলিশ দিয়ে করলে এটা দীর্ঘস্থায়ী হবে না। এন্ড অফ দ্য ডে মানুষের ক্ষতি হবে। আমরা কোনোভাবেই মানুষের ক্ষতি চাইছি না। রাজ্জাক্কা খুনে শওকত মোল্লা বলছে আপনার এতে খুন হয়েছে রাজ্জাক্কা, কিন্তু এই দুদিন আগেই শওকত মোল্লা ডান হাত বলে যে পরিচিত আহসান মোল্লা, তানাকে কাশীপুর থানায় ডেকে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। চা খাওয়াতে একটু টাইম লেগেছে, 1.5 ঘন্টা হয়তো, ওই জন্য 1.5 ঘন্টা ঘুরেছে। আপনি জানলেন কি আলোচনা করছিল আপনি? আমি জানি কিছু দেখে বসে একটা। তবে আমি একটা কথা বলছি, আমি প্রথম দিকেও বলেছি, আজকেও বলছি, আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যারা খুন করেছে, যখন শওকত মোল্লা সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন, শওকত মোল্লা সাহেব রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককেই যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে। বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন। যদি আগামী দিনে সঠিক তদন্ত হয়, কাউকে 1.5 ঘন্টা বসে রাখা বলেছেন, উনি হয়তো গ্রেফতার হতে পারেন, বা এখনো যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয়। আপনি দেখি কিছু চ্যানেল আপনি কিনে রেখেছেন, কারণ আজকে এই মন্তব্য করছেন শওকত মোল্লা যে রাজ্জাক খানের পরিবারকে নিয়ে অবগত করা। দেখুন আমি একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্জাক খাঁ বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান, আমি যে রাজ্জাক খাঁর পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমি বলেছি রাজ্জাক খাঁর পরিবারকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন, তারপরে কিন্তু তড়িঘড়ি জয়নিং লেটার দেখিয়েছে। এটা বুঝতে পেরেছেন? মানে আমার চিৎকারের জন্য রাজ্জাক খাঁর পরিবার দ্রুত চাকরি পেয়েছে। আমি কি একবারও বলেছি কেন রাজ্জাক খাঁর পরিবারকে চাকরি দেওয়া হলো? আমি তো বলেছি দ্রুত দেওয়া হোক, এবং সাথেও বলেছি রাজ্জাক খাঁর পরিবার যাতে নাই পায় তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই, আমাকে ফ্রন্টে না আসলেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই, আমি তাই করবো। এটা তো বলেছি আমি। রাজ্জাক খাঁর রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল, আর আমার রাজনৈতিক পরিচয় আইএসএফ, কিন্তু আমি একজন বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয়। আর রাজ্জাক খাঁ ভাঙড়ের একজন ভোটার, এটা আমার কাছে বড় পরিচয়। সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে, এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করবো। এটাই শওকত মোল্লা সাহেব ভয় পাচ্ছে, ভুল বার্তা ছড়াচ্ছে।